সাম্প্রতিককালের গোটা পৃথিবী জুড়ে এক বিশাল খবর। সম্প্রতি পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দীর্ঘ 9 মাস তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে ছিলেন। সেখান থেকে তারা পৃথিবীতে ফিরে এলেন। দীর্ঘ 9 মাস সময়ে মহাকাশ স্টেশনে থাকলে নভোশ্চরদের শরীরে অনেক কিছু পরিবর্তন দেখা যায়। আজ আমরা জানব মহাকাশ বাসে শরীরে প্রভাব। মহাকাশচারীরা দীর্ঘদিন মহাকাশে থাকলে তাঁদের শরীরে ঘটে যেতে পারে অদ্ভুত সব পরিবর্তন। বদলে যেতে পারে তাঁদের পেশি ও মস্তিষ্ক। প্রভাব পড়তে পারে পাকস্থলীতে থাকা ব্যাকটেরিয়াতেও। এখনো পর্যন্ত একজন মহাকাশচারী টানা 437 দিন মহাকাশে থাকার রেকর্ড করেছেন। গত শতাব্দীর 9-এর দশকের মাঝামাঝি রুশ মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভ ওই রেকর্ড গড়েন। মার্কিন মহাকাশচারীদের মধ্যে ফ্রাঙ্ক রুবিও 371 দিন মহাকাশে ছিলেন। তাঁর আগের রেকর্ডটি ছিল 355 দিনের। আর দীর্ঘ 9 মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS আটকে থাকার পর নাসার নভোশ্চর সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরেছেন। রুবিওর অবশ্য এতদিন মহাকাশে থাকার কথা ছিল না, কিন্তু তিনি এবং তাঁর সতীর্থদের মহাকাশ স্টেশন থেকে যে মহাকাশযানে ফেরার কথা ছিল সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে 2023 সালের মার্চে তাঁদের মহাকাশে থাকার সময় বাড়াতে হয়। ওই বাড়তি সময় মিলিয়ে রুবিও মহাকাশে যে 371 দিনে থেকেছেন সেই সময়ে তিনি 5963 বার পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেছেন। 15,74,74,00,000 মাইল, প্রায় 25,33,00,000 কিলোমিটার দূরত্ব। মহাকাশযান সুয়াজ MS-23 যখন ধুলোর ঝড় উড়িয়ে নিরাপদে কাজাখস্তানের শহর ঝেজকাজগানে ফিরে আসে তখন রুবিওর মুখে ছিল চওড়া হাসি। কিন্তু নিজের ক্যাপসুল থেকে তিনি একা বেরিয়ে আসতে পারেননি। উদ্ধারকারী দল তাঁকে বের করে নিয়ে আসে। লম্বা সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS লো গ্র্যাভিটির মধ্যে থাকার কারণে তাঁর শরীরকে মূল্য চোকাতে হয়েছে। বিভিন্ন দেশ এখন মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী মঙ্গল গ্রহে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে প্রায় 1100 দিনের বা প্রায় 3 বছরের বেশি মতো সময় লেগে যেতে পারে। এছাড়া যে মহাকাশযানে মহাকাশচারীদের মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে সেটির আকার ISS থেকে অনেক ছোট হবে, যার অর্থ সেখানে ব্যায়ামের জন্য ছোট এবং কম ওজনের যন্ত্রপাতির প্রয়োজন পড়বে। দীর্ঘ মহাকাশ ভ্রমণে মহাকাশচারীদের শরীর ফিট রাখার পাশাপাশি মানবদেহের উপর দীর্ঘ ভ্রমণের প্রভাব নিয়েও তাই উদ্বেগ বাড়ছে। টানা মহাকাশে থাকার ফলে মানবদেহের উপর কী প্রভাব পড়ে আমরা জানব। জিনগত পরিবর্তন। কেলিকে নিয়ে গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হচ্ছে মহাকাশে দীর্ঘদিন কাটানোর কারণে তার ডিএনএর পরিবর্তন সম্পর্কে জানতে পারা। আমাদের ডিএনএর উভয় প্রান্ত টেলোমিয়ার দ্বারা সুরক্ষিত থাকে। এই টেলোমিয়ার টেলোমেরাস নামক এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। টেলোমিয়ার জিনের ক্ষয় রোধে সহায়তা করে। যখন আমাদের বয়স বেড়ে যায় টেলোমিয়ার ছোট হতে থাকে। কেলি ও অন্য নভোচারীদের উপর গবেষণা করে দেখা গিয়েছে
মহাকাশ ভ্রমণে টেলোমিয়ারের আকারে পরিবর্তন হয়েছে। ওজন কমে যায়। যদিও মহাকাশে ওজনের তেমন কোনো প্রভাব নেই, মাইক্রোগ্র্যাভিটিতে কিছু ফেলে দিলে তা মাটিতে পড়বে না, সব বাতাসে ভেসে বেড়াবে, মানুষও। তাই মহাকাশে ওজন ধরে রাখা বড় চ্যালেঞ্জ। ওজন ঠিক রাখতে নাসা চেষ্টা করছে তাদের নভশ্চরদের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে। এজন্য তারা সম্প্রতি মহাকাশ স্টেশনে স্যালাড হিসেবে খাওয়া যায় এমন পাতার চাষ শুরু করেছে। রোগ প্রতিরোধ ব্যবস্থা। মহাকাশ ভ্রমণে যাওয়ার আগে, মাঝখানে ও ফিরে আসার পর কেলিকে বেশ কিছু টিকা দেওয়া হয়েছে। মহাকাশ থেকে ফিরে আসার পর পরীক্ষায় তাঁর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় তেমন কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, বরং স্বাভাবিকই ছিল। তবে কয়েকটি গবেষণায় বলা হয়েছে মহাকাশে নানা তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে আসায় নভোচারীদের রক্তে শ্বেতকণিকা অনেক সময় কমে যায়। মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে মানবদেহে কী কী পরিবর্তন ঘটতে পারে তা নিয়ে আরও বেশ কিছু গবেষণা চলছে। এখনও অনেক প্রশ্নের উত্তর পেতে হবে। সংবেদনশীল ত্বক। মহাকাশে দীর্ঘ সময় কাটানোর পর পৃথিবীতে ফিরে আসা নভোচারীদের ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে, র্যাশও দেখা দেয়। মহাকাশে থাকার সময় ত্বকে উদ্দীপনা কম থাকার কারণে এমনটা হতে পারে। পেশি ও হাড়ের ক্ষয়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির ক্রমাগত টান খুব কম থাকার কারণে পেশি ও হাড়ের ঘনত্ব দ্রুত হ্রাস পেতে শুরু করে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানুষের পিঠ, ঘাড়, উরু ও পায়ের হাঁটুর নিচের পেশিতে। মাইক্রোগ্র্যাভিটিতে যেহেতু সেই সব অঙ্গগুলির খুব বেশি কাজ করতে হয় না, সেহেতু সেগুলি ক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়তে থাকে। মহাকাশে মাত্র 2 সপ্তাহে পেশির ঘনত্ব 20% পর্যন্ত এবং 3 থেকে 6 মাসে 30% পর্যন্ত হ্রাস পেতে পারে। একইভাবে হাড়ের ঘনত্ব ও শক্তিও কমতে থাকে। মহাকাশচারীদের মহাকাশে প্রতি মাসে হাড়ের ঘনত্ব 1 থেকে 2% কমে। হাড়ের ঘনত্ব কমলে হাড়ে চিড় ধরার ঝুঁকি বাড়ে। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর একজন মহাকাশচারীর হাড়ের ঘনত্ব আগের অবস্থায় ফিরে আসতে 4 বছরের বেশি সময় লাগে। পেশি ও হাড়ের ঘনত্ব কমে যাওয়া আটকাতে মহাকাশচারীরা প্রতিদিন গড়ে 2.5 ঘন্টা ব্যায়াম করেন, আর যখন মহাকাশ স্টেশনে থাকেন তখন আরও বেশি শারীরিক কসরত করেন। স্বাস্থ্য ধরে রাখতে তাঁরা বিভিন্ন সাপ্লিমেন্টও সেবন করেন। ভালো ব্যাকটেরিয়া। গত কয়েক বছরের গবেষণায় দেখা গিয়েছে মানবদেহের সুস্বাস্থ্যের বিষয়টি অনেকাংশে দেহের ভিতর ও উপরে বসবাসকারী অণুজীবের গঠন ও বৈচিত্র্যের উপর নির্ভর করে। আমরা যে খাবার খাই সেটা কিভাবে হজম হবে তা এই অণুজীবের উপর নির্ভর করে। গবেষকরা দেখেছেন কেলি মহাকাশে যাওয়ার আগে ও মহাকাশ থেকে ফেরার পর তাঁর পাকস্থলীতে ব্যাকটেরিয়া সহ অন্য অণুজীবের উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। তবে এটা খুব বেশি অবাক করার মতো নয়, কারণ আমরা প্রতিদিন যেসব খাবার খাই এবং আমাদের আশপাশে যেসব মানুষ বসবাস করে তার উপর আমাদের শরীরে অণুজীবের উপস্থিতি নির্ভর করে। মহাকাশে নানা রশ্মির সংস্পর্শে আসা, রিসাইকেল করা জল পান করা এবং শারীরিক সক্রিয়তায় বড় পরিবর্তন এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। স্নায়ু সংক্রান্ত সমস্যা। নাসার মহাকাশচারী স্কট কেলি ISS-এ 340 দিন ছিলেন। পৃথিবীতে ফিরে
একটি বিস্তৃত গবেষণায় অংশ নেন তিনি। মহাকাশে দীর্ঘদিন অবস্থানের ফলে মানবদেহে তার কী প্রভাব পড়ে তা নিয়ে ওই গবেষণা চালানো হয়। কেলির যমজ ভাই পৃথিবীতে ছিলেন। কেলি ফেরার পর দুই ভাইয়ের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে পরীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় মহাকাশ থেকে ফেরার প্রায় 6 মাস পর কেলির একাগ্রতা, ক্ষিপ্রতা ও নির্ভুলতার মাত্রা কিছুটা কমেছে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করবেন। Go ahead and jump off of the spacecraft there. That typically occurs when the spacecraft is a little bit closer to the recovery vessel, and we usually get a really good view of that particular operation from one of the onboard cameras from the recovery vessel. That is an operation that I have a lot of respect and admiration for that individual that does that. So again, Dragon continuing to get closer and closer to the recovery vessel, Megan. You see some of those ropes now coming into view as well. If you are just joining us, Crew 9 splashed down off the coast of Tallahassee, Florida at 2:57 p.m. Pacific time with NASA astronauts Nick Hague, Butch Wilmore, Sunny Williams, and Roscosmos cosmonaut Alexander Gorbanov. They're now working through procedures to hoist this spacecraft up onto the recovery vessel Megan. We just saw that hydraulic arm get lowered into the lifting position. That arm will be the mechanism that is utilized to lift Dragon up and out of the water and into the nest located there at the aft end of the recovery vessel. And the recovery vessel being used today is, as we mentioned multiple times, is named Megan, but that's actually after NASA astronaut Megan McArthur, who flew on Crew 2 a couple of years ago. We're getting some views now from actually inside the boat. Yeah, you're exactly right. This view is straight down the recovery vessel. That platform that was closest to the camera, that is the egress platform. Freedom, rigging is almost complete. Approximately 5 minutes until capsule lift. Great news there from Space Explorer. So about 5 minutes left until we see Dragon Freedom get lifted out of the water. That hydraulic arm, as I said before, is the mechanism that will lift it. It's quite swift, actually, the whole process of getting the spacecraft. Brace for capsule lift. Bracing. There it goes, Dragon Freedom being lifted out of the water and onto our recovery vessel, Megan. So once securely on... Welcome aboard the recovery vessel. Recovery personnel are completing final checks and stand by for translation to the egress platform. Freedom comes. Great news there, letting us know that Dragon Freedom has been successfully recovered from the water's surface. If you've just joined us, we had an on-time splashdown at 5:57 p.m. Eastern Time, and we can now see that the water recovery operations are continuing to progress. The nest where the Dragon spacecraft is located is going to get moved forward. This will happen after
one of the recovery crew members does some checks, and we'll also see some hosing. Obviously, the spacecraft splashed down in salt water. Salt water is corrosive, and we want to try and rinse out as much of the salt water as possible to reduce that corrosion on the metallic structures. So we can see some guidance there being provided, really steering the spacecraft properly into the Dragon's nest. And it's been 30 minutes since Dragon splashed down, and as you can see there, the spacecraft is already on board the recovery vessel Megan. Things continuing to move very smoothly today throughout the entire operations from the deorbit burn up until this point as well. And Freedom, it looks like the positioning wasn't quite right, so they are working on repositioning the capsule in the nest now. Okay, copy that. Thanks. And with that, the team is just going to adjust the Dragon spacecraft a bit so that it's in the right position ahead of translating up a little bit closer ahead of the side hatch. So the team is now going to step through the procedures to ensure that that takes place. While Dragon does fly itself autonomously, it clearly is unable to park itself autonomously. We want to make sure that the Dragon capsule is properly seated there in that nest. Once Dragon is fully seated in the nest, we'll probably see a bunch of that salt water come out from the bucket there located underneath the side hatch. See some salt water splash out. As I mentioned before, one of the recovery team members will begin hosing down the exterior of the spacecraft. So you are continuing to get some great live views on your screen of Crew 9, which includes NASA astronauts Nick Hague, Sunny Williams, Butch Wilmore, and Roscosmos cosmonaut Alexander Gorbanov, who splashed down off the coast of Tallahassee, Florida, 2:57 p.m. Pacific time this afternoon. Now working to get that spacecraft situated in the nest. Making some final adjustments and tweaks to ensure that it's nice and secure. Once the spacecraft is seated and secured and oriented correctly in the nest, Dragon will be moved into the hangar located There we have it, some waves, some thumbs up, and some smiles. Definitely seems to be a theme among all recovery operations. Absolutely. And of course, that leaves NASA astronaut Butch Wilmore inside Dragon in seat 4. We're getting some views of him now as he egresses or exits the spacecraft. Once again, some elation and cheers there from Butch Wilmore. As we mentioned before, returning to Earth coming from a microgravity environment can wreak havoc on the body. So it is customary and just standard procedure for all of our long-term space residents to get assistance once they are back on